শুধুমাত্র বিরোধীরাই তো নয়, তিলোত্তমা সহকর্মীরাও বারবার পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন। আর এবার দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং একজন ইন্সপেক্টরকে সাসপেন্ড করল লালবাজার। আরজিকর হাসপাতালের 14 তারিখে রাতে ভাঙচুরের ঘটনার দিন এমার্জেন্সি বিভাগে ডিউটি করছিলেন 3 জন। কর্তব্যে গাফিলতির অভিযোগে তাদের সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু করলো লালবাজার। প্রশ্ন উঠছে, পুলিশ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এত সময় কেন লাগলো লালবাজারের? একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। কেন 6 দিন পর, 14 তারিখ রাতের পর ঘুম ভাঙলো 6 দিন পর? কেন সন্দীপ ঘোষকে আড়াল করতে কে চেষ্টা করছেন? কাকে বাঁচানোর চেষ্টা হচ্ছে? পুলিশ কমিশনার তিনি নিজে ঘটনাস্থলে গিয়েও কেন পরিস্থিতি সামলাতে পারলেন না? কলকাতার দক্ষ পুলিশের গায়ে কেন লাগলো ব্যর্থতার কালির ছিটে? গোটা দেশে বাংলার ভাবমূর্তি নষ্টের দায় কে নেবে? কে রাজনীতির ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে? এই প্রশ্ন উঠছে। পদে পদে ভুল পদক্ষেপ, কেন এর দায় নেবেন না পুলিশের সর্বোচ্চ কর্তারা? কেন দায় নেবেন না কলকাতা পুলিশ কমিশনার? এই প্রশ্ন উঠছে। আর রাজ্য প্রশাসন, কলকাতা পুলিশ যখন আরজি করের নিরাপত্তার দায় নিতে ব্যর্থ, তখন সুপ্রিম কোর্ট নির্দেশ দিল এবার থেকে আরজি করের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী থাকবে। আর সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মতোই হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিয়ে নিল সিআইএসএফ। আজ 7 সকালে হাসপাতালে পৌঁছে যান সিআইএসএফ এর নর্থ ইস্ট জোন 2 এর ডিআইজি কুমার প্রতাপ সিং। ডেপুটি সুপারের সঙ্গে হাসপাতালে বাহিনী মোতায়েন নিয়ে বৈঠক ডিআইজির। কোথায়, কিভাবে, কত বাহিনী মোতায়েন হবে সেই সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। 2 ঘন্টা ধরে হাসপাতালের নিরাপত্তা প্রস্তুতি খতিয়ে দেখে বেরিয়ে গেলেন সিআইএসএফ এর ডিআইজি। We don't know anything about else. their requirement, the authority. See, we don't know anything. Let us do our job. ठीक है? সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আরজিকর হাসপাতালে দায়িত্ব নিতে চলেছে কেন্দ্রীয় বাহিনী। আজ কেন্দ্রীয় বাহিনীর তরফে সিআইএসএফ এর ডিআইজি তিনি আসেন, হাসপাতাল চত্বর পুরোটা তিনি ঘুরে দেখেন এবং প্রশাসনিকভাবে তারা এখানে অর্থাৎ আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তারা বৈঠক করেন। সেখানে গিয়ে তারা বৈঠক করে তাদের কি রিকোয়ারমেন্ট আছে, অর্থাৎ কোথায় কোথায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা যেতে পারে, তারা কতটা চাইছেন এবং হাসপাতাল চত্বর পুরোটাই কিন্তু তারা ঘুরে দেখেন। ডিআইজি তিনি নিজে ঘুরে দেখেন। তারা প্রথমে এসে কলকাতা পুলিশের সাথে কথা বলেন, অর্থাৎ আরজি করে যারা কলকাতা পুলিশের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তাদের সাথে কথা বলেন। এই মুহূর্তে যেখানে ঘটনাস্থল, সেই ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন সিআইএসএফ এর ডিআইজি। তারপর তারা কিন্তু সিদ্ধান্ত নেবেন যে কবে থেকে এখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে এবং কত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে, তার সম্পূর্ণ বিষয়টি নিয়ে কিন্তু তারা সিদ্ধান্ত নেবেন। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে শোভা দাস, টিভিএন বাংলা, কলকাতা। মধ্যরাতে আরজি করে কার্যত অবাধে তাণ্ডব চালায় 5 থেকে 7 হাজার দুষ্কৃতী। পুলিশ এমনটাই জানিয়েছে লালবাজারে তাদের ব্রিফিং এ। সুপ্রিম কোর্ট গতকাল প্রশ্ন করে, যেখানে 700 লোক একটা কোথাও কোনো অনুষ্ঠান, কোনো জলসা করতে গেলে পুলিশের অনুমতি লাগে, সেখানে কিভাবে 7000 দুষ্কৃতী এক জায়গায় আচমকা জড়ো হয়ে তাণ্ডব চালালো আর সেটা কলকাতা পুলিশ জানতে পারলো না। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তার মানে রাজ্য কার্যত ব্যর্থ, এমনটাই পর্যবেক্ষণ ছিল গতকাল সুপ্রিম কোর্টের। 14 তারিখ রাতে টিভি9 বাংলার প্রত্যেক কর্মী তাদের প্রাণ হাতে করে আরজিকর হাসপাতাল থেকে সর্বশেষ সব ঘটনা, সর্বশেষ আপডেট আপনাদের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে দিয়েছিল। সুপ্রিম কোর্ট গতকাল তুলোধনা করে কার্যত রাজ্য প্রশাসনকে, রাজ্য সরকারকে আইন শৃঙ্খলার প্রশ্নে, এবং সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এবার থেকে আরজি করে নিরাপত্তার দায়িত্বে থাকবে আধার সেনা। আর সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মোতাবেকই আজ সকালে আরজি করে পৌঁছে যায় আধার সেনা। আধার সেনার সিআইএসএফ এর ডিআইজি এসপি তারা ঘুরে দেখেন গোটা আরজি কর। শুধুমাত্র হাসপাতালেই নয়, এর পাশাপাশি হস্টেলেও আধার সেনা এখন থেকে নিরাপত্তার দায়িত্বে থাকবে। ভাবুন একবার, শহরের বুকে একটি সরকারি হাসপাতাল, তার নিরাপত্তার জন্য আনতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে। আর শহরের বুকে আরজিকর হাসপাতালে এখন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে, তখন উত্তরবঙ্গ মেডিকেলেও একই দাবি উঠলো। উত্তরবঙ্গ মেডিকেলেও কেন্দ্রীয় বাহিনীর দাবি উঠলো। গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই দাবি তুললেন উত্তরবঙ্গ মেডিকেল এবং উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের পড়ুয়ারা। গতকাল রাতে তিলোত্তমার বিচার চেয়ে মিছিল করছিলেন 2 মেডিকেল কলেজের পড়ুয়ারা। মিছিল থেকে উত্তরবঙ্গ মেডিকেলেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি তুলেছেন তারা, কারণ তারা নিরাপত্তার অভাব বোধ করছেন। তারা চাইছেন কেন্দ্রীয় বাহিনী তাদের নিরাপত্তা দিক।
তো আমরা অবিলম্বে বিচার চাই, আর সুরক্ষা বাহিনী আমাদের দরকার। আমরা জানি না আপনারা কি করে কি করবেন। আপনাদেরও কি মনে হচ্ছে যে আপনাদের এখানেও কি কেন্দ্র বাহিনী দরকার আছে? অবশ্যই দরকার আছে, কারণ পুলিশ তো এনাফ নয়। আমরা তো পুলিশের আগে দেখে নিয়েছি ওনারা যা করছেন। কলকাতার মতো জায়গায় যদি ওনারা প্রোটেকশন দিতে না পারেন, যেখানে আমাদের সিএম আছেন, সমস্ত আধিকারিকরা আছেন, তাহলে নর্থ বেঙ্গলে আমরা অনেক বেশি উপকৃত। তাহলে আমাদের সুরক্ষা কোথায়? আপনারা কি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কেন্দ্রীয় বাহিনী চাচ্ছেন? অবশ্যই চাইছি। সব মেডিকেল কলেজ যেরকম হচ্ছে, আরজি করে দিদি, কোনো ওই দিদি আমিও হতে পারি, আমার পাশের বোনও হতে পারে, যে কেউ হতে পারে। তো আমরা নিরাপত্তা ব্যবস্থা শুধু আরজি করে চাই না, আমরা গোটা নিরাপত্তা ব্যবস্থা গোটা বাংলা জুড়ে চাই, গোটা ভারতবর্ষ জুড়ে চাই। আর এবার নজর রাখবো এই মুহূর্তের আরো একটি বড় খবরের দিকে। তথ্য আড়ালে তিলোত্তমার মৃত্যুর তথ্য আড়ালে কতটা মরিয়া ছিল পুলিশ, তার আরো একটা প্রমাণ মিলল পানিহাটির মহোৎসবতলা মহাশ্মশানের ম্যানেজারের কথায়। তিলোত্তমার দেহ সৎকারে তাড়াহুড়ো করছিল পুলিশ, এমনটাই অভিযোগ তোলে পরিবার। সেদিন শ্মশানে কি ঘটেছিল শুনুন একবার, কি বলছেন শ্মশানের ম্যানেজার ভোলা, শুনুন। ততক্ষণে ওরা বডিটা পুড়িয়ে দিতে পারবে, এটা একটা ওদের চেষ্টা। এমনকি শ্মশানে গিয়ে ওই আরো 3-4টে বডি ছিল, যেখানে আর কি সব ক্রিয়াকর্ম করা হয়, ওখানেও একটা বডি রাখা ছিল। সেগুলো ভেদ করে গিয়ে আমার মেয়েকে একদম চুল্লির সামনে ওখানে শুয়ে সব কিছু করে দেওয়া হয়েছে। মানে আগে থেকে বেশ কয়েকটি মরদেহ ছিল, কিন্তু সেগুলো বাদ দিয়ে প্রথমে আমাদের মেয়ে ডেড বডি দাহ করা হয়েছে। আর হাজার হাজার পুলিশ তখন ঘিরে রেখেছে। যেই বডিটা চুল্লিতে চলে গেল আর কোনো পুলিশ ছিল সব চলে গেল, মানে তাদের দায়িত্ব শেষ হয়ে গেল। তারপর থেকে পুলিশ এই পর্যন্ত কঠিন দায়িত্ব পালন করেছে। হাসপাতাল থেকে একেবারে দেহ পোড়ানো অবধি আপনাদের সঙ্গে না, আমাদের সঙ্গে না। দেহটাকে কিভাবে হ্যাঁ হ্যাঁ তিলোত্তমাকে ওখান থেকে নিয়ে গিয়ে কতক্ষণে পোড়াবে, হ্যাঁ হ্যাঁ, দাহ করার জন্য ব্যস্ত ছিল আর কি। এই কাজটা খুব সঠিকভাবে করেছে। নমস্কার, আপনি ভোলাদা, আপনি সেদিন ডিউটিতে ছিলেন তো? আমি ওই তিলোত্তমার মায়ের সঙ্গে কথা বললাম, ওনার মা বলছেন যে সেদিন নাকি প্রচুর পুলিশ এসেছিল। হ্যাঁ, এমনও হয়েছে যে 3টে মরদেহ ছিল, সেগুলোকে রেখে মানে হ্যাঁ, যে কনজেস্টেড হয়ে গেছিল এই জায়গাটা। তো একটা বডির লোক ছিল, যেগুলো বডি ছিল, তার আগেও বডি ছিল, তারপরে লোকাল লোকও ছিল, ভিআইপিও ছিল। এই নিয়ে জায়গাটা পুরো কনজেস্টেড হয়ে গেছে। যত তাড়াতাড়ি রিলিজ করা যায় তত তাড়াতাড়ি, মানে পুলিশের একটা তাড়াহুড়ো ছিল। পুলিশ যত তাড়াতাড়ি জায়গাটা, ওনাদের তো কানুন ব্যবস্থাটা ঠিক রাখতে হবে না, যদি একটা কোনো গন্ডগোল হয় সেই জন্য আমরা চাইছি যত তাড়াতাড়ি রিলিজ হয় জায়গাটা ততই ভালো। মানে এটা সত্যি যে 3টে দেহ থাকা সত্ত্বেও পুলিশ এসে তাড়াতাড়ি ওইটাকে দাহ করতে হবে। পুলিশ আগেই আমাকে ইনফর্ম করেছিল। আচ্ছা, পুলিশ আগেই ইনফর্ম করেছিল যে আমাদের একটা বডি আসছে।